এবার আরেক বিজেপি নেতার কীর্তি দেখুন, প্রতারণার অভিযোগ এখানেও, কিন্তু এবার প্রতারণার অঙ্কটা 60,000 নয়, 4 কোটি। হ্যাঁ, 4 কোটি অনলাইনে প্রতারণা, এমনটাই ঘটেছে। কৃষ্ণগঞ্জ থেকে গ্রেফতার বিজেপি নেতা, বিজেপির যুব নেতা। কিন্তু কি কারণে এই প্রতারণা, আসুন জানার চেষ্টা করি। এখনো পর্যন্ত পুলিশের হাতে কি কি তথ্য প্রমাণ এসেছে, কথা বলবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, কৃষ্ণগঞ্জ ব্লকের কৃষ্ণগঞ্জ মণ্ডলের 3 নম্বর মণ্ডলের বিজেপির যুব সভাপতি লিঙ্কন বিশ্বাস, তাকে গ্রেপ্তার করে এ রাজ্যের পুলিশ নয়, কেরলের পুলিশ। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ জানতে পারা যাচ্ছে, 4 কোটি 11 লক্ষ টাকা আর্থিক প্রতারণার, সেটা অনলাইনে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কেরল পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডে আবেদন করেছিল কেরল পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে বিচারক এবং তাকে কেরল নিয়ে যাওয়ার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। তো জানি না কি, মূলত অনলাইনের মাধ্যমে 4 কোটি 11 লক্ষ টাকা প্রতারণা করেছে, এমনটা অভিযোগ এই লিঙ্কন বিশ্বাসের বিরুদ্ধে। তবে এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, কারণ বিজেপির বিরুদ্ধে আক্রমণ রাখতে থামেনি তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যদি এই ধরনের কেউ আর্থিক তছরূপ বা এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তার আগে তো জানি না কি, যে লিঙ্কন বিশ্বাস মূলত এলাকায় মূলত সমাজসেবীর কাজ করতে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে তিনি আর্থিক, অর্থাৎ তিনি অনলাইনে কিন্তু কাজকর্ম করতেন। তবে 4 কোটি 11 লক্ষ টাকার অঙ্কটা অনেকটাই বেশি, এবং কিভাবে এই টাকা তছরূপ করলো সবটাই কিন্তু তদন্ত করে দেখছে কেরল পুলিশ। ইতিমধ্যে কেরল পুলিশ তদন্তে নেমে তার নাম জানতে পারে, এবং কিন্তু কেরল থেকে তারা কৃষ্ণগঞ্জে এসে কৃষ্ণগঞ্জ পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে, এবং ট্রানজিট রিমান্ডে তাকে কিন্তু কেরল নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, যে অনলাইনের মাধ্যমে কিন্তু এই টাকা প্রতারিত করা হয়েছিল, এবং সেই তদন্তেই কিন্তু কেরলের এডেপাপল্লী পুলিশ তারা তদন্তে এসেই কিন্তু এই লিঙ্কন বিশ্বাসকে গ্রেপ্তার করে। ওকে দীর্ঘদিন যাবত আমরা দেখি, আমাদের এই এলাকার ছেলে, হট করে দেখি তার একটা বিশাল কিছু ব্যাপার, বিশাল বড় বড় ব্যাপার, ঠিক আছে। তাই এলাকার মানুষজন অনেক দিন ধরেই এই জিনিসটা নিয়ে সন্দেহের চোখে দেখতো, যে হট করে কেউ 1 তলা থেকে যদি কেউ 100 তলায় উঠে যায়, তাহলে মানুষের এটা সন্দেহ লাগবেই। তা সেই মোতাবেক দেখলাম যে কেরল পুলিশ এলো, অ্যারেস্ট করলো। তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো কোনো প্রতারণা চক্রের ফাঁদে পড়ে কখনো কখনো কোনো সাধারণ মানুষও হয়তো জড়িয়ে পড়ে, এরকমভাবেও হয়তো জড়িয়ে যেতে পারে। একে সাসপেক্ট করে নিয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে। আইন আইনের মতো চলবে, পার্টি পার্টির লাইনে চলবে। তবে আইনগতভাবে যেটুকুনি সহযোগিতা করা, সেটুকুনি সহযোগিতা হবে। ডেবরায় কাঁসাইয়ের ওপর একটা ব্রিজের দাবি দীর্ঘদিন মানে 1 দিন 2 দিন নয়, দাবিটা 75 বছরের। কিন্তু 75 বছরের এই দাবি পূরণে বাধা হয়ে যাচ্ছে জমি সমস্যা, জমি পাওয়া যাচ্ছে না। আর সে কারণেই দুয়ারে জমি পেতে ঘুরছেন বিধায়ক, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। আসুন আমরা কথা বলি এ নিয়ে বিস্তারিত, যে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে, কেন জমি পাওয়া যাচ্ছে না। আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, একদমই রুমেলা, যেটা তোমাকে জানিয়ে রাখি, একদম 75 বছরের সমস্যা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কাবাগেড়া এলাকায় জমি রয়েছে, সেটার জন্য 2021 সালে বিধায়ক হন হুমায়ুন কবির, তখন থেকেই কিন্তু এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। এবং ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়ে গেছে, নকশা তৈরি হয়ে গেছে, এবং ব্রিজ তৈরির জন্য যে ফান্ড সেটাও কিন্তু রেডি। কিন্তু মেন সমস্যা হয়ে গিয়ে দাঁড়িয়েছে জমি। কিছু যারা মানুষজন রয়েছেন তারা চাইছেন ব্রিজ হোক, এবং তারা ইতিমধ্যেই জমি দিয়েছেন, কিন্তু কিছু অনিচ্ছুক চাষি রয়েছেন, তারা এখনো জমি দেননি। সেক্ষেত্রে বিধায়ক গতকাল এবং আগামীকাল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় জমি উন্নয়নের স্বার্থে মানুষকে এগিয়ে আসতে হবে, এই দাবি নিয়ে তিনি চাষিদের বাড়ি বাড়ি যান। গতকালও গিয়েছিলেন, আজকেও গিয়েছিলেন। এবার দেখার বিষয় সেই চাষিরা বিধায়কের এই ডাকে ব্রিজ তৈরিতে কতটা উদ্যোগী হন এবং কতটা সহযোগিতার হাত বাড়ায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। আমরা খুব চেষ্টা করছি, এখন অনেকটা ম্যাচিওর করেছে। 80% লোক যদি কনসেন্ট দিয়ে দেয় যে আমরা এই জায়গাটাকে দেবো, তাহলে আমরা এখানে ব্রিজটা করার কাজটা ত্বরান্বিত হবে, এবং টাকাও অ্যালটমেন্ট হয়ে গেছে, সমস্ত অ্যাপ্রুভ হয়ে গেছে, এভরিথিং হ্যাজ বিন ডান। এখন যদি না হয়, তাহলে এই যে 75 বছর ধরে যে দাবি করছে মানুষ, তাহলে সেই দাবিটা ব্যর্থ হয়ে যাবে। তারা কিছু কিছু লোক দিতে চাইছেন না জমি, তাদেরকে বোঝাতে হবে, বোঝাচ্ছি আমরা, এবং কারোরই ক্ষতি না করে আমরা এখানে ব্রিজটা করতে চাইছি। জনসাধারণের সুবিধার জন্য আমি আমার জায়গাটা দিয়ে দিলাম, ব্রিজ হোক এবং সবাই মিলে যাতায়াত করুক, গাড়ি ঘোড়া বাড়ুক, দেশের উন্নতি হোক, এই জন্যই আমি আমার জায়গা আমি আমার সরকারকে দিয়ে দিলাম। এর
রাজ্যের দিকে দিকে বাঁধ ভাঙা আতঙ্ক আমরা দেখি। হিঙ্গলগঞ্জেও একই ছবি। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদীর ওপর যে বাঁধ, সেটা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের আতঙ্ক, এবং বারবার সেই বাঁধ মেরামতি করার জন্য বলা হলেও না, কেউ কথা কানেও তুলছেন না। এ কারণে তারা বিক্ষোভও দেখাচ্ছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, গৌরেশ্বর নদীর ওপর এই বাঁধটা ভেঙে গিয়েছে, সাধারণ মানুষের আতঙ্ক, বারবার তারা অ্যাপিল করছেন, কিন্তু কেউ কেন কানে নিচ্ছে না কোনো কথা? হ্যাঁ দেখুন উর্মিলা, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হিঙ্গলগঞ্জের যে গৌরেশ্বর নদীর আমবেড়িয়া এলাকা, সেখানে বেশ কিছুটা নদীর বাঁধ ভেঙে জলে তলিয়ে গেছে, এবং এই বাঁধের যা অবস্থা, যখন তখন কিন্তু বাঁধ ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এখানে যদি বাঁধ ভাঙে তাহলে কিন্তু 10 থেকে 12টি গ্রাম জলমগ্ন হবে, এবং কয়েক হাজার পরিবার তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়বেন, তাদের বাড়ি চারা হতে হবে, এবং চাষের জমি থেকে মাছের বেরি সবই ক্ষয়ক্ষতি হবে। এবং সেই কারণে কিন্তু এই এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ভুগছে। এবং এই যে নদীর বাঁধ, সেটা কিন্তু আজ থেকে প্রায় 5 থেকে 7 দিন আগে এই নদীর বাঁধটা ভেঙে গেছে, কিন্তু এলাকার মানুষ, স্থানীয় যে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও সব জায়গাতেই জানিয়েছে, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। অবশেষে আজকে এলাকার মানুষ সব একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখালো, এবং যে ঘটনাস্থলে সেখানে গিয়েই তারা বিক্ষোভ দেখালো। এবং এরপরে আমরা সেই যে সান্ডেলবিল পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের সঙ্গে আমরা যখন যোগাযোগ করলাম, তিনি যেটা জানিয়েছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, এবং এই যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধ অবিলম্বে সারাই হবে। এবং এই যে নদীর বাঁধের যেহেতু এখন মরানির বন চলছে, সেই জন্য খুব একটা বেশি আতঙ্ক না, বড় জোয়ার আসার আগেই এই নদীর বাঁধের কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানিয়েছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও সাহেব, সভাপতি এবং ইরিগেশন দপ্তরকে জানাইছি, অতি বিলম্বে কাজটা শুরু হবে। তারা এই আশ্বাস দিয়েছেন। ওখানের একটা হাতল ভেঙে পুড়ে নদীর দিকে গিয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি মেরামত করে দেবেন, এই আশ্বাস দিয়েছে। 2021-এ বাবা মা বোনকে খুন করার ঘটনা, আর সেই ঘটনায় ফাঁসির সাজা শোনালো আদালত। সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। আসলে এ বিষয়ে আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো রুমেলা, যে ধনেখালি 10 ঘটনা, গৃহশিক্ষক প্রমথেশ ঘোষাল, তিনি তার বাবা মা এবং বোনকে, তিনজনকেই হাতে শিরা এবং গলার নলি কেটে প্রথমে মারার চেষ্টা করে। তারপর যখন দেখে যে মারা যায়নি, তারপরে যে ঘরের খিল, সেই খিল দিয়ে মারে, এবং নিজেও হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপরে যখন বেলা গড়তেই বাড়িতে ছাত্রছাত্রীরা পড়তে আসে, তখন দেখে মাস্টারমশাই মানে গৃহশিক্ষক এবং পরিবারের সবাই রক্তাক্ত অবস্থা ঘরে পড়ে রয়েছে। এবং তারপরেই তারা পুলিশকে ঘটনাস্থলে পাড়া প্রতিবেশীকে ডাকতে থাকে, এবং ধনেখালি পুলিশ আসে ঘটনাস্থলে। তারপরে তাকে, যে গৃহশিক্ষক ছিলেন, ওনাকে নিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। এবং তার যে ধনেখালি থানার পুলিশ তদন্তে নামে, এবং দেখে যে গৃহশিক্ষক সে দোষী, 3জনকে খুন করে, এবং তিনি এতদিন ধরে জেলে ছিলেন। তার বিরুদ্ধে 14 জন সাক্ষী দিয়েছেন, এবং আজ চুঁচুড়া আদালত তাকে ফাঁসি ঘোষণা করেন। কিন্তু ফাঁসি ঘোষণা হওয়ার পরই তারপরে বিচারকের কাছে কঠোরভাবে তিনি বলেন যে আমাকে ফাঁসি ঘোষণা না দেওয়া হোক বা অন্য সাজা দেওয়া হোক। কিন্তু বিচারক এই যে নৃশংস খুনের ঘটনার জন্য বিচারক তাকে ফাঁসি ঘোষণা করেন। রুমেলা, বেশ দৃষ্টান্ত হয়ে থাকবে আশা করি এই ভার্ডিক্ট আগামী দিনে। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো তা হলো সিউড়িতে একটি স্কুল, সেই স্কুলে যে বহিরাগতদের দাপাদাপি আটকাতে স্কুলের বাউন্ডারি ওয়াল তুলতে হবে, ভালো কথা, কিন্তু সেই বাউন্ডারি ওয়াল তুলতে টাকার জোগাড় হবে কোথা থেকে? ভরসা ক্রাউড ফান্ডিং। তাই স্কুলের ব্যাংক অ্যাকাউন্টের যে কিউআর কোড, তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হয়েছে, যাতে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য হয় এবং স্কুলে বাউন্ডারি ওয়াল তোলা যায়, যাতে বহিরাগতদের দাপাদাপি স্কুলে আর আগামী দিনে না হয়। এই নিয়ে পড়ুয়ারা কি বলছেন আগে শুনি, তারপর কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। যেহেতু পাঁচিরটা নেই, সেহেতু মানে বারণ করার কেউ নেই, তো তারা গাড়ি নিয়ে ঢুকে পড়ছে। এবার সেই ক্ষেত্রে আমরা যখন খেলতে পেরেছি তখন তারা থাকছে, এবার কিছু হয়ে গেলে তখন ওরাই আমাদেরকে দোষারোপ করবে। সেই ভয়ে, সেই ভীতিতে আমরা
মেনলি খেলতে বেরোই না। এবার খেলাধুলো আমাদের করতে আমরা ভীষণই আগ্রহী। যদি পাঁচিরটা হয়ে যায় তাহলে আমরা মানে ভালোভাবে এখানে খেলতে পারবো। আমাদের এত বড় স্কুলের মাঠ। সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। সুপ্রতিম, এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলতে চাইছেন তারা, এক অভিনব উদ্যোগ। কি বলছেন তারা, কেনই বা করতে হচ্ছে তাদের এই ক্রাউড ফান্ডিং? দেখো, এই যে সিউড়ির বেনিমাধব স্কুল, আর এই যে তার রাস্তা লাগোয়া এই যে তার স্কুলের খেলার মাঠ, আর সেখানেই কিন্তু সন্ধে হলেই দুষ্কৃতীদের প্রবেশ, বহিরাগতদের প্রবেশ, এবং সারা দুপুর সেখানে হচ্ছে যখন তখন যানবাহন পার্কিং, বহিরাগতদের ঢুকে আড্ডা, যার ফলে স্কুলের খেলার মাঠে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরাই ঠিকভাবে খেলতে পায় না। আর সেটা কিন্তু স্কুলের মাঠ বাঁচাতেই এবার উদ্যোগী হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তার কারণ স্কুলের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি দেওয়ার জন্য প্রায় 30 লক্ষ টাকা মতো খরচ, আর এত টাকা স্কুলের ফান্ডে নেই, এবং সেই জন্যই কিন্তু স্কুল এবার দিয়ে তাকিয়েছে ক্রাউড ফান্ডিং এর দিকে। এবং সেই জন্য স্কুলের যে ব্যাংক অ্যাকাউন্টে যে কিউআর কোড তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, এবং সেখানে কিন্তু তারা চাইছে যে সাধারণ মানুষ এগিয়ে আসুক যাতে তারা স্কুলের মাঠকে বাঁচাতে পারে, এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যে সাহায্য করাও শুরু হয়েছে বলে স্কুল সূত্রে আমরা জানতে পেরেছি। তবে স্কুল সেই কারণেই এগিয়েছে স্কুলের মাঠকে যাতে তারা বাঁচাতে পারে, সেই জন্যই কিন্তু ক্রাউড ফান্ডিং এর দিকে এগিয়েছে তারা। মেন রোডের ধারে প্রায় 1000 ফুটের কাছাকাছি দেওয়াল বিলীন হয়ে গেছে, এবং এর ফলে বহিরাগত বড় ট্রাক থেকে শুরু করে সবকিছুই স্কুলের মাঠে ঢুকে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষজন দিনে এবং রাতে তারা নানান ধরনের উৎপাত করছে। এস্টিমেটও হয়েছিল, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে প্রায় 1 কোটি টাকার এস্টিমেট ছিল। সেই এস্টিমেট টাকাটা আমাদের কাছে আসেনি। আমাদের প্রশাসনের উচ্চ স্তরে সর্বশিক্ষা মিশনের একটি প্রকল্পে এইটা দিয়েছিলাম, যে ইচ্ছাটা সেটা বাস্তবায়িত হচ্ছিল না বলে আমরা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা যদি একটু এগিয়ে আসেন, আমরা এইভাবেই এই সাহায্য নিয়ে আমরা দেওয়ালটা তুলতে চাইছি। হেড স্যার আমাদের এবং আমাদের দীপক রাগ মহাশয়, আমাদের যিনি সভাপতি, উনি আমাদের এটা একটা উদ্যোগ নিয়ে পাঁচিরটা দেওয়ার শুরু করেছেন, এবং আমরা প্রথম প্রাথমিক প্রত্যেক টিচার একটা টাকা দিচ্ছি, এবং সেই টাকাতেই প্রথম আমাদের এই পাঁচিরটা করতে চলেছি।